নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর আজকে আমরা মনের জানালায় পেয়ে গেছি এমন কিছু শিল্পী বন্ধুদের যিনি আমাদের কবিতায় মুগ্ধ করবেন। আসুন তাদের সঙ্গে একটুখানি আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন বাচিক বন্ধু স্বপ্নবেলা থেকে বেশ কিছু শিল্পী বন্ধু। প্রথমেই রয়েছে শর্মিষ্ঠা চৌধুরী। শর্মিষ্ঠাদি কোথা থেকে আসছেন? আমি সল্টলেক থেকে আসছি। বন্দনা বিশ্বাস। আমি নিউ টাউন থেকে আসছি। এবার চলে যাব শুক্লাদির কাছে। শুক্লা দত্ত। আমি লেক টাউন থেকে আসছি। এবং উপাসনা মুখোপাধ্যায়। আমি আসছি হাওড়া থেকে। আমাদের সঙ্গে আবহে যিনি আছেন তার সঙ্গে একটুখানি আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন দীপন সিনহা দাদা ভাই। দাদা, আপনাকেও স্বাগত জানাই। আর আজকে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু নিবেদিতা। কথায়, গল্পে, কবিতায় বেশ কিছুটা সময় আপনাদের সঙ্গে ভাগ করে নেব। প্রথমেই চলে যাব শর্মিষ্ঠাদির কাছে। শর্মিষ্ঠাদি কি শোনাবেন? আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রাণ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে, এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমর আলয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। হাসি মুখে নিও ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। নমস্কার। অপূর্ব লাগলো দিদি। এমন সুন্দর একটা সকালবেলা রবি ঠাকুরের এই ধরনের কবিতা, ভীষণ ভালো লাগা। এবার চলে যাব বন্দনাদির কাছে। এবার আমি কি শুনবো আপনাদের থেকে? আমরা তিনজনে মিলে একটা সম্মেলন কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রাহ্মণ আমরা উপস্থাপন করব। বেশ। আমি বন্দনা বিশ্বাস। আমি শুক্লা দত্ত। আমি উপাসনা। অন্ধকার বনচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষি পুত্রগণ। মস্তকে সমিত ভার করি আহরণ বনান্তর হতে, ফিরায় এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে স্নিগ্ধ শান্ত আঁখি শ্রান্ত হোম ধেনুকণে। করি সমাপন সন্ধ্যা স্নান, সবে মিলি লয়েছে আসন গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হোমাগ্নি আলোকে। শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহা শান্তি, নক্ষত্র মণ্ডলী সারি সারি বসিয়াছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে। মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ, ব্রহ্মবিদ্যা কহি কর অবধান। হেনকালে অর্ঘ্য বহি করপুট ভরি, পশিলা প্রাঙ্গণ তলে তরুণ বালক। বন্দি ফল ফুল দলে ঋষির চরণ পদ্ম নমি ভক্তি ভরে। কহিলা কোকিল কণ্ঠে সুধা স্নিগ্ধ স্বরে, ভগবান, ব্রহ্মবিদ্যা শিক্ষা অভিলাষী আসিয়াছি দীক্ষাতরে কুশক্ষেত্রবাসী। সত্যকাম নাম মোর।
শুনে স্মিত হাসে। ব্রহ্মর্ষি কহিলা তারে, স্নেহ শান্ত ভাসে। কুশল হোক সৌম্য, গোত্র কি তোমার? বৎস, শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। বালক কহিলা ধীরে, ভগবান, গোত্র নাহি জানি, জননীরে সুধায় আসিব করল, কর অনুমতি। এত কহি ঋষিপদে করিয়া প্রণতি, গেলা চলি সত্যকাম ঘন অন্ধকার বনবিথি দিয়া, পদব্রজে হয়ে পার ক্ষীণ স্বচ্ছ শান্ত সরস্বতী। বালুতীরে সুপ্তি মৌন গ্রাম প্রান্তে, জননী কুটিরে করিলা প্রবেশ। ঘরে সন্ধ্যা দীপ জ্বালা, দাঁড়ায়ে দুয়ার ধরি জননী জবালা, পুত্র পথ চাহি। হেরি তারি বক্ষে টানি, আঘ্রাণ করিয়া শির কহিলেন বাণী, কল্যাণ কুশল শুধাইলা সত্যকাম। কহ গো জননী, মোর পিতার কে নাম? কি বংশে জনম? গিয়াছিনু দীক্ষাতরে গৌতমের কাছে। গুরু কহিলেন মোরে, বৎস, শুধু ব্রাহ্মণের আছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে। মাতো, কি গোত্র আমার? শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে কহিলা জননী, যৌবনে দারিদ্র দুঃখে বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে। জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তা তো। পরদিন তপবন তরুশিরে প্রসন্ন নবীন জাগিল প্রভাত। যত তাপস বালক শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রু ধৌত যেন নবপূর্ণ ছটা। প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্র সিক্ত জটা, শুচি শোভা সৌম্য মূর্তি সমুজ্জ্বল কায়ে, বসেছে বেষ্টন করি বৃদ্ধ বটচ্ছায়ে গুরু গৌতমেরে। বিহঙ্গ কাকলি গান মধুপ গুঞ্জন গীতি, জল কলতান তারই সাথে উঠিতেছে গম্ভীর মধুর বিচিত্র তরুণ কণ্ঠে সম্মিলিত সুর, শান্ত সামগীতি। হেনকালে সত্যকাম কাছে আসি ঋষিপদে করিলা প্রণাম। মেলিয়া উদার আখি রহিলা নীরবে, আচার্য আশিস করি শুধাইলা তবে। কি গোত্র তোমার সৌম্য, প্রিয় দর্শন? তুলি শির কহিলা বালক, ভগবান, নাহি জানি কি গোত্র আমার। পুছিলাম জননীরে, কহিলেন তিনি, সত্যকাম বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে। জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা, ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা। মধুচক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো সবে বিস্ময় বিকল। কেহ বা হাসিল, কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি তাত,
তুমি দ্বিজোত্তম, তুমি সত্য কুলজাত। অপূর্ব সুন্দর একটা উপস্থাপন, মন ছুঁয়ে যাওয়ার মতো। দর্শক বন্ধুরা, সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনির জানালা। হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া, হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া। দিল্লি থেকে বিল্লি এলেন, দুধের মতন সাদা। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। নাচের তালে কাঁপছে ঘুঙুর, তুলছে তাল। মাগো বিদ্যা দাও, বুদ্ধি দাও দাও। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন মনির জানালা। এবার চলে যাব শুক্লাদির কাছে। শুক্লাদি, কি শুনবো? আমি একটা ছোট নারী কেন্দ্রিক কবিতা বলবো। দুই নারী, কবি অশোক কুমার রায়চৌধুরী। মন্দিরের ভিতরে এক নারী, উলঙ্গ নারী, সোনার মুকুট পরে রূপোর খড়গ ধরে দাঁড়িয়ে আছেন জিভ বার করে। এক পরম দুর্গতি নাশিনী, সামনে পিতলের থালায় অজস্র প্রণামীর পয়সা, দামি ফলমূল, শক্তিবর্ধক আরো অনেক খাদ্য সম্ভার। নীরব কটাক্ষে প্রণামের পয়সা দেখছেন। মন্দিরের বাইরে আর এক উলঙ্গ নারী, উলুঝুলু অবিল্যস্ত তার চুল, সারা দেহে হাড়ের বিপন, পরিত্যক্ত শাল পাতা চেটে খাচ্ছেন জিভ বার করে। এক পরম দুর্গতি ধারিণী, সরব কটাক্ষে খাবারের পয়সা চাইছে। আমি মন্দিরের বাইরে দেখি একবার, ভিতরে দেখি একবার, অপার বিস্ময়ে তাকিয়ে দেখি দুই বিপরীত মেরুবাসিনীকে। পকেটে আমার একটি মুদ্রা, একটি, মাত্র একটি। ভীষণ সুন্দর দিদি, ভীষণ সুন্দর। আবার শর্মিষ্ঠাদির কাছে যাব। শর্মিষ্ঠাদি, এবার কি শুনবো? আমি এবার একটি স্বরচিত কবিতা শোনাবো। স্বরচিত কবিতা, বেশ। তার মানে দিদি কিন্তু কবিতা বলার পাশাপাশি একটু লেখালেখিও করতে ভালোবাসে। হ্যাঁ, তাই একটু তো? লেখালেখি করতে ভালোবাসি। সেই জন্য শুনবো আজকে তাহলে। আমার কবিতার নাম এ যুগের নারী। যারা মনে করে আমি সামান্য এক মেয়ে, আমি তা নই। আমি পথ দিয়ে মাথা উঁচু করে চলি, স্বাধীনভাবে নিজের কথা বলি, নিজের কবিতা বলি, নিজের গান গাই, নিজের ভালো লাগা মন্দ লাগার সঙ্গে আপোষ করি না কোনো দিনও। শুধু আপোষ করি সংসারে, যেখানে সময়ের সঙ্গে সঙ্গে আমার ভূমিকাগুলো বদলে যায়। কখনো কন্যা, কখনো বধূ, কখনো মাতা, বা কখনো শুধুই ঘরণী এক। সংসারের চাকায় পিষ্ট হতে হতে আমি পথ চলি, মুখোশের আড়ালে ঢেকে রাখি আমার বিষণ্ণতা,
আমার নিঃসঙ্গতা, আমার আনন্দাশ্রু, আমার আবেগ, আমার ভালো লাগা মন্দ লাগা, আমার সব সব কিছু। সেই কোন ছোটবেলায় মা শিখিয়েছিলেন, দুঃখ পেলে লুকিয়ে কেঁদো, আনন্দের উচ্ছ্বাস বেশি প্রকাশ করো না, ভালোবাসা চাইলে যদি পাও অবহেলা মেনে নিও, মানিয়ে নিও। কিন্তু মন মাঝে মাঝে করে বিদ্রোহ ঘোষণা। আমি তো সামান্য নারী নই, আমি অগ্নিস্ফুলিঙ্গ এক। আমার আধার থেকে জন্ম নেয় উত্তরাধিকার, আমার জন্য হয় যুদ্ধ ঘোষণা। আমি ছাড়া গোটা পৃথিবী তো নিষ্ফলা। আমি নই সামান্য এক নারী। নমস্কার। সত্যিই তো, আমাদের একটা সত্তার মধ্যে কতগুলো চরিত্র আমরা হয়ে উঠি প্রতিনিয়ত, প্রতিদিন। তারই গল্প, তারই কথা। হ্যাঁ, এবার যাব বন্দনাদির কাছে। আচ্ছা বন্দনাদি, এই যে বাচিক বন্ধু স্বপ্নবেলা, এর সঙ্গে আপনাদের সবার পথ চলা ঠিক কবে থেকে শুরু? আমাদের সকলের যে একই সঙ্গে পথ চলা শুরু হয়েছে সেটা ঠিক নয়, আমরা ভিন্ন ভিন্ন সময়ে যুক্ত হয়েছি। তো আপনাদের গুরুর নাম যদি একটুখানি বলেন। আমাদের গুরুর নাম শ্রদ্ধেয় বিমল কুমার মহাশয়। উনি যথার্থই আপনাদের তৈরি করেছেন, ওনাকে আমার শ্রদ্ধা। কি শুনবো আপনার থেকে? আমি এবার একটা কবিতা বলছি। কবিতার নাম সব তার ইচ্ছে। কবি রুদ্রশঙ্কর টু। আমার মধ্যবয়সে বারবার নেচে ওঠে পারভেজ চাচার স্মৃতি। সামাজিক সততায় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন চাচা। আর তার ছোট্ট মেয়ে তামান্না আমার হৃৎপিণ্ড অলস করে বোঝাতো তার আসমানি কিতাবে লেখা আছে সব তার ইচ্ছেতে হয়। আমার শীতল রক্তে চিত হয়ে সাঁতার কাটত তার ইচ্ছের কথা। তার ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়তে সাহস করে না। এরপর থেকে মেঘের উপরে দাঁড়ানো বন্ধুর কোনো ঘুড়ি কেটে গেলে আমি বলতাম সব তার ইচ্ছেতেই হয়। সেই সেবার যখন গ্রামের মঙ্গল পুরোহিতের অর্ধমৃত হৃৎপিণ্ড বিকল হলো, অ্যাম্বুলেন্স ডাকবার আগে আমি চিৎকার করে বললাম সব তার ইচ্ছেতে হয়। স্কুলের অ্যানুয়াল পরীক্ষায় ফোকলা অস্তিত্ব নিয়ে কেউ ফেল করলে, কিংবা কোনো উচ্চ বর্ণের হিন্দু শূদ্রের অভিমানী ছায়া মারিয়ে গেলে, কিংবা হিন্দুর লাঠি মুসলমানের ঘাড়ি, কিংবা মুসলমানের ছোড়া হিন্দুর বুকে লাগলে আমি সটান সূর্যের দিকে তাকিয়ে হেসে বলি সব তার ইচ্ছেতেই হয়। এরপর অনেকগুলো দিনের পর বদলে যাওয়া পৃথিবীর, বদলে যাওয়া মানুষের ভাত খেয়ে আমার ইচ্ছেরা শ্বাস নিয়ে বেঁচে থাকে। মহান শূন্যতায় ধর্মের বাকল যায় খুলে, গরম উনুনের পাশের ভাতগুলো চিবোতে চিবোতে আমি বুঝতে পারি তারা কেউ কখনো কোনো দিন বিশ্বাস করেনি নিজেদের, বিশ্বাস করে না ঈশ্বরকে। এক ঝাঁক অবিশ্বাসী মানুষের সঙ্গে, ভিতরে ভিতরে অন্তঃসার শূন্য মানুষের সঙ্গে আমি মনুষ্যত্বের দিকে একলা হাঁটতে থাকি। একসঙ্গে অনেকটা পথ হেঁটে যাই। নমস্কার, ধন্যবাদ। অদ্ভুত সুন্দর কবিতা, ভীষণ ভালো বলেছেন দিদি, ভীষণ ভালো বলেছেন। উপাসনাদির কাছে যাব। উপাসনাদি, কি শোনাবেন? আচ্ছা, আমি একটু কবিতা থেকে এবার স্বাদ বদল করে একটু গল্প বলি। একটা অনুগল্প, ফুল। গল্পের নাম ফুল এবং গল্পকার রাজীব কুমার ঘোষ। সাত সকালে স্বাস্থ্য রক্ষার জন্য
প্রতিদিনের মতো আজও হাঁটতে বেরিয়েছিলাম। হঠাৎ রাস্তার পাশ থেকে একটা মিহি সুমধুর কণ্ঠ বলে উঠল, একটু একটু শুনবেন। কে কে ডাকলো? চারিপাশে তাকিয়ে দেখলাম, কাউকে দেখতে পেলাম না। আবার আবার সেই সুমধুর কণ্ঠস্বর, একটু একটু শুনুন না। কিরকম ক্লান্ত অথচ মধুর স্বর। এবার ঠাহর হলো। রাস্তার পাশের গাছটায় ফোটা একটা লাল ফুল। হ্যাঁ হ্যাঁ, ওই ফুলটাই আমাকে ডাকছে। পায়ে পায়ে এগিয়ে গেলাম ফুলটার কাছে। ফুলটা বিবর্ণ হয়ে গেছে। কিছু বলছেন? হ্যাঁ, আপনাকে একটু বিরক্ত করছি, কিছু মনে করবেন না। আমি অত্যন্ত নিরুপায়। না না, আমি কিচ্ছু মনে করিনি, আপনি নিঃসংকোচে বলুন। আপনি আমার একটা উপকার করবেন। কি করতে হবে বলুন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। বিভিন্ন দূষণের ফলে গত 2 মাস ধরে আমার এক ভয়ঙ্কর রোগ হয়েছে। আমি ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না। বড় জোর আর 2 দিন আমার আয়ু। আমার খুব কষ্ট হলো ফুলটার কথা শুনে। ফুলটা একটু জিরিয়ে নিয়ে আবার শুরু করলো, আমি বাঁচতে পারি যদি দূষণের এই কারণগুলো সরিয়ে দূষণ বন্ধ করা হয়। আর এই কাজ একমাত্র করতে পারে দেশের রাজা। আমি চাই আপনি আমার খবর একটু রাজার কাছে পৌঁছে দিন। হ্যাঁ, নিশ্চয়ই দেব, অবশ্যই দেব, যত তাড়াতাড়ি সম্ভব দেব। কিন্তু আপনি এতদিন এই কথা কাউকে জানাননি কেন? সবাইকে তো ডাকি, কেউ শুনতে পায় না। আপনি প্রথম যিনি আমার ডাক শুনতে পেলেন। ফুলের অবশ্যম্ভাবী মৃত্যুর কথা চিন্তা করে আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত রাজপ্রাসাদের দিকে পা বাড়ালাম। রাজামশাই, 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 একটা ফুল, ছোট্ট সুন্দর একটা ফুল মারা যাচ্ছে ধীরে ধীরে দূষণের জন্য। আপনি দয়া করে কিছু একটা করুন রাজামশাই। তাই নাকি? তাহলে তো অবশ্যই কিছু একটা করা দরকার। রিভলভিং চেয়ার থেকে ডেস্কের উপর ঝুঁকে একটা সাদা কাগজে খসখস খসখস করে কি সমস্ত লিখে রাজামশাই কাগজটা আমার হাতে ধরিয়ে দিলেন। শোনো, ফুলটার জন্য জেলা শাসককে একটা শোক সভা করবার আদেশ দিলাম। তারপর ফুলটা মরলে শোক সভার দিনক্ষণ ঠিক করে আমাকে খবর দিও, আমি নিজে সেখানে যাব। দিনের শেষে আমি তো লাফাতে লাফাতে রাজপ্রাসাদ থেকে আদেশনামা হাতে নিয়ে বেরিয়ে আসলাম। স্বয়ং রাজার উপস্থিতিতে একটা শোক সভা, ভাবা যায়? একটা ফুলের পক্ষে এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। ভীষণ ভালো লাগলো, ভীষণ রকমের ভালো লাগা নিয়ে আজকে আমরা এখানেই বিদায় নেব। ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন, এবং অবশ্যই নিজের এবং আশেপাশের পরিবেশের যত্ন নিন। আজ তাহলে এইটুকুই, দেখা হবে আগামী এপিসোডে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।